আজ 8ই অগস্ট। 8ই অগস্টের মধ্যরাত মানে এক বিভীষিকাময় স্মৃতি। যদি একটু 2024-এর দিকে তাকাই তাহলে 2024-এর 8ই অগস্ট মধ্যরাতে আরজি করে এক ভয়ানক রাত কেটেছিল। মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলে যে মহিলা চিকিৎসক, তার জীবনে নেমে এসেছিল এক নৃশংসতার রাত। যে নৃশংসতার কথা ভাবলে বুক কাঁপে না এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না খুঁজলে। অথচ এই একটা বছর বাদে আজ আমরা কোথায় দাঁড়িয়ে? আমরা দেখেছি মানুষ তীব্র প্রতিবাদে গর্জে উঠেছে, পথে নেমেছে, রাত জেগেছে, কিন্তু সার্বিকভাবে তার পরবর্তীতে আমরা কি পেয়েছি? আজ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে? আইন কি সত্যি আইনের কাজ করেছে? বিচার কি হয়েছে? অভয়া কি বিচার পেয়েছে? বিচার পেয়েছে সেই সন্তান হারানো বাবা মা? রাজনীতি, দুর্নীতি, এই সমস্ত কিছুর মধ্যে হারিয়ে গিয়েছে সন্তান হারানো বাবা মায়ের করুণ তীব্র চিৎকার, হাহাকার। স্বাভাবিকভাবে আজ একটি বছর বাদে এসে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? সিবিআইয়ের দ্বারস্থ হয়ে অভয়ের বাবা মা কি বলছেন, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন। রক্ত লাগলে রক্ত দেব, বিচার আমরা ছিনিয়ে নেব। রক্ত লাগলে রক্ত দেব, বিচার আমরা ছিনিয়ে নেব। আরজি করের বিভীষিকাময় কাণ্ডের বছর পূর্ণ হলো। 2024-এর 8ই অগস্ট গভীর রাতে আরজি করের পড়ুয়া মহিলা ডাক্তার আইনি বিধিনিষেধে যাকে অভয়া বা তিলোত্তমা নামের সবাই জানি, তা যেন আজও কাটার মতো লেগে আছে বাঙালির জনজীবনে। এই ঘটনায় টলে উঠেছিল গোটা বিশ্ব। স্বাধীনোত্তর ভারতে জেগে উঠেছিল শতপ্রণোদিত জনজাগরণ। লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিলেন, রাত জেগে বিক্ষোভের সামিল হয়েছিলেন, অথচ তা অচিরেই থিতিয়ে পড়ল। কার্যত এক গণ অভ্যুত্থান নাম নিল ডাক্তারদের আন্দোলনে। পৃথিবীটা যেন ছোট হতে হতে ডাক্তারদের টেন্টে এসে হারালো। অভয়ের বাবা মা তাদের নির্যাতিতা কন্যার বিচার চেয়ে দৌড়ে দৌড়ে ঘুরেছেন। কি পেলেন এই এক বছরে? ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন ওনারা। আমাদের কোশ্চেনে জর্জরিত হয়ে ডিরেক্টর নিজে প্রবীণ সুদ এই মামলা আমরা ছেড়ে দেবো। আমি বলছি আমাকে বলছেন কেন? কোর্টে গিয়ে বলবেন, কোর্টে দাঁড়িয়ে বলুন আপনি আমরা ছেড়ে দেবো, মিটে যাবে ঝামেলা। তাহলে চিন্তা করুন, এই যে একটা সিবিআই গোয়েন্দা সংস্থা, ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা, এরকম একটা সংস্থাকে রেখে লাভটা কি? এক বছর আমরা মেয়ের বিচার পাইনি, এখানে ঘুরছি, ওদের কাছে বারবার আমরা রিকোয়েস্ট করছি, ওরা মিথ্যা কথা বলছে, প্রতিটা ক্ষেত্রে মিথ্যা কথা বলছে, আমরা প্রমাণ করে দিচ্ছি, তারপরেও ওরা বলছে যে এই মামলা আমরা ছেড়ে দেবো। তার মানে কি? এই ধরনের সংস্থা আমার তো মনে হয় তুলে দেওয়া উচিত। আমাদের করের পয়সায় কোটি কোটি টাকা এরা বেতন নিচ্ছে, প্লাস কোনো এরকম জটিল মামলা পেলে মানে এই ধরনের মানে আমার মেয়ে তো একটা প্রতিষ্ঠানিক খুন, সেই প্রতিষ্ঠানিক মামলা আমার মেয়ে এবং যে মামলা সেখানে ওরা আরও কাজ না করে বেশি টাকা রোজগার করে, বেশি টাকা ঘুষ খেয়ে ব্যাপারটাকে আরও কভার আপ করার চেষ্টা করছে। এতে কোনো রকম আমাদের সন্দেহ নেই, কিন্তু আমরা সামনে প্রমাণ আনতে পারছি না, তাই আমরা আদালতের দ্বারস্থ হতে পারছি না। নিলে আমরা যদি সামনে আনতে পারি অবশ্যই আদালতের দ্বারস্থ হবো এবং এই সিবিআইকে আমরা দেখে নেব। কেন এই হাল? কি করে জঘন্যতম কাণ্ড ঘিরে এত বিভ্রান্তি? কেন ব্যর্থ হলো বিরোধীরা? কেন হতাশ তদন্তকারী সংস্থা সিবিআই? এক বছর পর অঢেল প্রশ্নের ভিড়ে হারিয়ে গেছি মূল অপরাধীর সাজাও। কারণ এখনো মানুষের মনে থেকে সেই সংশয় যায়নি যে সরকারি প্রতিষ্ঠানে এত বড় একটি অপরাধ একজনের পক্ষে কি সম্ভব? আজ এক বছরে সব কিছুকে বাদ দিয়ে একটাই প্রশ্ন, বাংলার রাজনীতিতে কি বিরোধীদের কোনো গঠনমূলক ভূমিকা নেই? রহস্যটা কি? দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ড তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা, যাতে লেখা ছিল মেরুদণ্ড দেখা না হয় পদত্যাগ করুন। তাতে ডিরেক্টর নাকি নিজেই বলেছেন মামলা ছেড়ে দেবেন। আরজি কর দেখিয়ে দিল বাংলায় না আছে বিরোধী শক্তি, না আছে প্রশাসনিক সক্ষমতা। তাই বিভ্রান্তির আবর্তে শতাব্দীর সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধ বাঙালির শ্লাঘাকেই আঘাত করে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। রাজনীতি, দুর্নীতি, মানুষের এই জননীতি
কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা একটা বছর বাদে? সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যার সাথে আলোচনা করব সে বিশিষ্ট ব্যক্তিত্ব এই মুহূর্তে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছে। আমরা স্বাগত জানাবো বিশিষ্ট সাংবাদিক তথা বিশ্লেষক অর্কপ্রভ সরকারকে। অর্কদা, অনেক স্বাগত জানাই ওঙ্কার বাংলায়। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে তা হলো আরজি কর। 2024-এর দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, আজকে 8ই অগস্ট মানে একটা বিভীষিকাময় রাত এখনো অপেক্ষা করে আছে। পরবর্তীতে একটি বছর কেটে গেছে। সম্প্রতি আমাদের অভয়ার মা, আমরা নাম যেহেতু তার নিতে পারি না সেহেতু বলবো অভয়া বলেই কথা বলবো, অভয়ার মা বাবা সম্প্রতি সিবিআই এর কাছে গিয়েছিলেন দিল্লিতে এবং একটি কাগজ দিয়ে এসেছেন তাদের কাছে, যেখানে লেখা ছিল মেরুদণ্ড দেখান, না হলে ছেড়ে দিন। পরবর্তীতে সিবিআই এর যিনি শীর্ষকর্তা, এই পরিপ্রেক্ষিতে তার রিপ্লাই যে তিনি মামলা থেকে সরে দাঁড়াতে চাইছেন, তদন্তভার ছেড়ে দিতে চাইছেন। কোথায় এসে দাঁড়িয়েছে আমরা? প্রথম কথা, সিবিআই কে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। সিবিআই 96 ঘন্টা পরে দায়িত্বভার নিয়েছে, ততক্ষণ কলকাতা পুলিশ যারা ছিলেন তদন্তকারী সব প্রমাণ লোপাট করে দিয়েছে। 96 ঘন্টা পরে তদন্তভার হাতে নিলে আর কিছু পাওয়া যায় না। তবে এখনো তদন্ত শেষ হয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হবে। আবেগের বশে, ঝোঁকের বশে তদন্তকারী সংস্থা কোনো ব্যবস্থা নিতে পারে না। প্রমাণ থাকতে হবে, আদালত গ্রাহ্য প্রমাণ। সেই আদালত গ্রাহ্য প্রমাণ যদি থাকে তাহলে পরবর্তীকালে পদক্ষেপ নেওয়া হবে। অভয়ার বাবা মার যন্ত্রণা এটা সবাই বুঝতে পারছেন, তাদেরকে দোষ দেওয়ার কোনো ব্যাপারই নেই। কারোর সাথেই যেন এই ধরনের ঘটনা না হয়। প্রথম কথা, এই ঘটনা যে একজন ঘটিয়েছে আমি অন্তত বিশ্বাস করি না, কিন্তু বাকি কারা আছে আন্দাজে অনেক কিছু বলা যায়। আন্দাজে কোনো তদন্তকারী সংস্থা কিছু করতে পারে না, তাদের হাতে সবুত চাই। 96 ঘন্টা পরে সিবিআই যখন তদন্তভার নেয় তখন প্রমাণ লোপাট। যারা প্রমাণ লোপাট করেছিলেন তাদের একজন আইডেন্টিফাই, তালা থানার প্রাক্তন ওসি, এখন জামিনে আছেন। সোমদীপ ঘোষের নির্দেশে হয়েছিল। কেন অভয়ার মৃতদেহ 7 তাড়াতাড়ি সৎকার করা হলো? যে নির্দল কাউন্সিলর এই উদ্যোগ নিয়েছিলেন তাকে পরবর্তীকালে চেয়ারম্যান করে পুরস্কৃত করা হয়েছে। আচ্ছা, সঞ্জয় রায় তো কার্যত কুলগোত্রহীন, তার তো কোনো সামাজিক অবস্থান ছিল না। তাকে বাঁচাবার জন্য এত তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। আরো অনেকে ছিল, তারা যদি তাদের নাম পরিচয় যদি সামনে আসতো, শাসকের বিড়ম্বনা বহুগুণ বাড়ত। তাই মরিয়া হয়ে তাদের বাঁচাবার জন্য এগুলো করা হয়েছে। সিবিআই তো কলকাতা পুলিশের রিপোর্টকে বেস করে এগিয়েছে, তারপরে নিজেরা কিছু তদন্ত করেছে। তবে আমার ধারণা জট খুলবে। সবকিছু সিবিআই হয়তো পরিষ্কার করে বলতে চাইছে না সংবাদ মাধ্যমকে, তদন্তের স্বার্থে। জনগণের চাপ আছে, পরিবারের চাপ আছে, দেশের মানুষ এটা ফয়সলাটা জানতে চায়। সিবিআই কে দোষ দিয়ে লাভ নেই। আমি সিবিআই কে ক্লিন চিটও দিচ্ছি না, কিন্তু এই তদন্তের নিষ্পত্তি করা সিবিআই এর পক্ষে সত্যি মুশকিল। কারণ ঘটনা ঘটার 96 ঘন্টা পরে যখন তারা দায়িত্ব নিয়েছে তখন সূত্র সব লোপাট করে ফেলা হয়েছে। তারপরে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অর্কদা, এই প্রসঙ্গেই আসি। যেমনটা তুমি বললে যে তারাতলা যিনি প্রাক্তন ওসি এই মুহূর্তে জামিনে রয়েছেন, তিনি এবং সরাসরি সন্দীপ ঘোষের যে নেতৃত্বে বিষয়টাকে এরকম ভাবে একেবারে সাজানো গোছানো পরিস্থিতি দেখানো হয়েছিল পরবর্তীতে ঘটনার অনেকটা পরে, এই দুটো তথ্য তো খুব স্পষ্টভাবে সামনে এসেছে। তাদের পরিপ্রেক্ষিতেও তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে কোথাও গিয়ে আশা হতো মানুষ, যেভাবে যে প্রক্রিয়া মানুষের আশাবাদী হওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই, কিন্তু ভরসা ছাড়লেও চলবে না। একটা না একটা ফয়সলা হবে, আজ না হয় কাল। এই সিবিআই করবে, সবকিছু তারা প্রকাশ্যে বলছে না তদন্তের স্বার্থে। আরে তারাও তো আমাদেরই সহনাগরিক, তাদের উপরে তো চাপ আছে। কিন্তু
তদন্তটা এমন হোক, সিবিআই পদক্ষেপ করুক পাকা তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটা যতক্ষণ না সিবিআই হাতে পাচ্ছে ততক্ষণ পদক্ষেপ করবে না। আর কথা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেমনটা তুমি তোমার তথ্য ধরেই বলি, যেমনটা তুমি বললে যে শাসক দলের বিড়ম্বনা অনেকাংশে বাড়তো কিছু বিষয়ের সামনে চলে এলে। আমাদের যে বিরোধী দলের যে অস্তিত্ব, তা তো শাসক দলকে কোথাও গিয়ে কোনো রাজনীতিতে একটা বিরোধী দলের ভূমিকা এটাই হয় যে শাসক দল যাতে স্বেচ্ছাচারিতার দিকে না ঝুঁকতে পারে এবং তাকে চোখে আঙুল দিয়ে দেখানো যেটা তুমি করছো ওটা অন্যায় এবং এটার একটা মানুষকে বিহিত দেয়া। তো কোথাও গিয়ে এই যে বিরোধী দলের ভূমিকা আমাদের রাজ্যে, সেটা কি কোথাও কি মুখ থুবড়ে পড়ছে না এই বিষয়টাকে আরজি করকে সামনে রেখে? প্রধান বিরোধী দল যখন এই বিষয়টার মধ্যে আসতে চেয়েছিল, প্রতিবাদ করেছিল, তখন জুনিয়র ডাক্তারটা চাইনি। অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আসলে এই আন্দোলনটা নকশাল আর বামপন্থীরা ক্যাপচার করেছিল। এই জুনিয়র ডাক্তাররা সবাই ভালো ছেলে মেয়ে, আমাদের এই সহনাগরিক, এরা কিন্তু মতাদর্শগতভাবে বাম বা উগ্র বামের সমর্থক। তাই বামপন্থীরা প্রথমে আন্দোলনটাকে হাইজ্যাক করেছিল। কোনো রাত দখল, অবরোধ, ক্যান্ডেল লাইট প্রসেশন এসব করে কিছু হবে না। এই সরকার এইগুলোকে গুরুত্বই দেয় না। প্রধান বিরোধী দলকে যদি প্রথম থেকে সক্রিয়ভাবে নামতে দিত আন্দোলনকারী চিকিৎসক ডাক্তাররা, তাহলে বিষয়টা জাস্টিস পেতে তাদের অনেক সুবিধা হতো। যখন বিজেপি দেখলো ওই আন্দোলনের রাশটা এই মাকু সেকুদের হাতে চলে গেছে, তখন তারা নিজেদের গুটিয়ে নিয়েছে। যখন তাদের সাংসদ বিধায়কদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, যিনি রাত দখলের ডাক দিয়েছিলেন তিনি ঘোষিত মাকু সেকু। এগুলো শুনতে খুব ভালো লাগে, একটা আবেগ হয়, একটা উন্মাদনা হয়, এতে করে বিচার পাওয়া যায় না। রাজনীতি এটা পলিটিক্যাল সোসাইটিতে কিছুর বিচার পেতে গেলে রাজনীতিকে সঙ্গে নিয়ে চলতে হবে। আর বিরোধী দল তো নামবেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে এরকম ঘটনা ঘটলে তিনি কি করতেন? তাই বিজেপির ছায়া মারাবো না, এ করবো না, সে করবো না, এতে করে তারা নিজেদের ক্ষতি করেছে। এটা এমন একটা অপরাধ। আরে বিরোধী দল যারা করে তারাও তো সহনাগরিক, তারা তো আসতেই পারে, হ্যাঁ বলতে পারে আমরা ঝান্ডা নিয়ে আসবে না, ঠিক আছে। বিজেপি সাংসদ বিধায়কদের গো ব্যাক দেবেন আপনারা, দখল করে নেবে মাকু সেকুলা নকশালরা, এটা তো হতে পারে না। তারা কোর্স কালেকশন যদি আগে থেকে করতেন, সবাইকে নিতেন, বিজেপি সিপিএম কিচ্ছু চুটমার রাখতেন না, এবং শাসক দলের কর্মী সমর্থকদের কাছে আহ্বান জানাতেন বিবেকের তাড়নায় এসো, তাহলে বিষয়টা অনেক ভালো হতো। ওরা একটা প্রিকনসিভ নোশন দ্বারা চালিত হলেন, এবং এরা বামপন্থী, উগ্র বাম এর মধ্যে আছে, কোনো সন্দেহ নেই, তাই হয়েছে। কিন্তু ওর কথা যেমনটা তুমি বলে মাকু সেকুদের চক্করে পড়ে এবং কয়েকটা গো ব্যাক স্লোগান শুনে প্রধান বিরোধী দলের এইভাবে পিছিয়ে যাওয়াটা, পিছিয়ে যায়নি তো, তারা তাদের মতো করে আন্দোলন করেছে। এই যে নবান্ন অভিযানের ডাক, এটা তো শুভেন্দু অধিকারী ছিলেন পিছনে, বাবা মা দিয়েছেন অভয়া। বিজেপি কর্মী সমর্থকরা প্রচুর পরিমাণে নামবে ঝান্ডা ছাড়া। তাদেরকে যদি আগে ইনভলভ করা হতো তাহলে অনেক সহজ হতো। সেক্ষেত্রে কি ধারণা হচ্ছে রাজনৈতিক দিক থেকে দাঁড়িয়ে, যেহেতু এই বিষয়টাকে অনেকটাই অরাজনৈতিক দিকে, কোনো অরাজনৈতিক কিছু হয় না, সবটাই রাজনৈতিক। এটা পলিটিক্যাল সোসাইটি, অরাজনৈতিক বা এনজিও কালচার দিয়ে কিছু হবে না। যা করতে হবে রাজনীতিকে মাধ্যম করে করতে হবে। আগামী কাল তাহলে পতাকা ছাড়া সেই মাকু সেকুদের কি দেখা যাবে এই নবান্ন অভিযানে? কালকে ম্যাক্সিমাম বিজেপি কর্মী সমর্থক যাবে এবং সাধারণ মানুষ যাবেন, যারা রাষ্ট্রবাদী, যারা চান যে বিচার হোক। ওর কথা এই যে যেমনটা তুমি বললে, এই যে রাষ্ট্রবাদী যারা এবং সাধারণ মানুষ যারা, আমরা স্বাধীনতার পরবর্তীতে এই যে জনতার যে অভ্যুত্থান, পথে নামা,
এইভাবে যেটা আমরা দেখেছি 2024-এ এই অভয়া ঘটনা এবং আরজিকর কাণ্ডকে লাভটা কি কেন্দ্র হলো? করে। ওটা তো স্বতঃস্ফূর্ত হয়েছিল, স্বতঃস্ফূর্ত যে তার স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদকে সংগঠিত করতে হয় ভোটের বাক্সে, সেটা জনগণ পারলাম করতে না পারে কোথায়? না। কোথা তখন থেকে? নির্বাচন ছিল না, নির্বাচন সামনে আসছে। এই ক্ষোভ রাগকে স্বতঃস্ফূর্ত করতে হবে শাসকের বিরুদ্ধে ভোটের বাক্সে। সেটা রাজনৈতিক দল এবং সংগঠন ছাড়া সম্ভব নয়। আবেগের বশে কিছু হয় না, এটা পলিটিক্যাল সোসাইটি। কিন্তু এই বিষয়টাকে তো প্রধান যারা বিরোধী দল 2026-কে নির্বাচনকে পাখির চোখ করে তারা এগোচ্ছে, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বলতে শুনছি তাদের, কিন্তু এই যে আরজিকর ইস্যুটাকে তারা কেন ওই জায়গাতে আরজিকর ইস্যুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন অভয়ের বাবা মা, অমিত শাহের সঙ্গে দেখা করতে পারতেন, সোমবার পর্যন্ত তাদের থাকতে হতো। তাদের তো আগে থেকে কর্মসূচি নিয়ে আছে, ভবিষ্যতে অমিত শাহের সঙ্গে দেখা হবে। কেন্দ্রীয় সরকার তাদের কাছে দাবি জানাতে হবে, রাস্তায় নেমে মোমবাতি জ্বালিয়ে কিছু হবে না। আর মাকু সেকুরা বিভ্রান্ত করছে আন্দোলনকে। এদের একটা বিজেপির প্রতি বিদ্বেষ বা ভয় আছে, কিন্তু বিজেপি তো প্রধান বিরোধী শক্তি, মাকু সেকুদের তো দূরবীন দিয়ে খুঁজতে হয়, কিন্তু তারা ঘেঁটে দিয়েছে ব্যাপারটা। এবার বিজেপি বিষয়টাকে হাতে নিয়েছে, সেই জন্য দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে পেরেছেন। সন্তুষ্ট নিয়ে আলাদা কথা, ওনাদের আবেগকে সম্মান করি, হয়তো ওনারা অনেক ক্ষেত্রে যুক্তি মানতে রাজি হচ্ছেন না। অমিত শাহের সঙ্গেও দেখা হতো, থাকতে হতো, কিন্তু আমি পরেও দেখা হবে, সেটা কিছু ব্যাপার না। অমিত শাহ তো আসবেন কলকাতা বা আবার যাবেন সময় করে। প্রধান বিরোধী দলকে ব্রাত্য করে রেখে কোনো আন্দোলন সংগঠিত হবে না, এটা পলিটিক্যাল সোসাইটি। এর প্রতিবাদ ইভিএম এ হবে, শাসকের বিরুদ্ধে হবে। আর আমরা ওর কথা এই যে মাকু সেকুর বিষয়টা নিয়ে এই যে জায়গাটা বারবার করে আমরা আসছি, এবং সেক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখলাম যে মাকু সেকু কিন্তু ছিলও না, আবার হয়তো এই ঘটনাটাকে নিয়ে আবার হয়তো একটা দিনের জন্য তাদের অ্যাক্টিভ হতে দেখবো, পরবর্তীতে গিয়ে আবার। তাহলে প্রধান বিষয় এটাই, ডাইনোসর প্রজাতির বিলুপ্ত হয়ে যাবে আর কিছুদিন অপেক্ষা করার পর। ওই রাত দখল করবে, ক্যান্ডেল লাইট প্রসেশন করবে। এদের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। এই আন্দোলনটাকে নষ্ট করেছে এরা, বারবার করে বলছে। বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী দলকে বাদ রেখে কোন রকম জাস্টিস পাওয়া সম্ভব না। সিভিল সোসাইটি ওভাবে জাস্টিস দিতে পারে না। তাহলে আন্দোলন করতে পারে, সেটাকে প্রপারলি চ্যানেলাইজ করা, যেখানে যেখানে যা কিছু বলার সেটা তো রাজনৈতিক দল করবে, প্রধান বিরোধী দল করবে। তাদেরকে সেইভাবে স্পেস দেয়নি এই যারা আন্দোলন করছিল। এখন তারা হয়তো বুঝতে পেরেছে যে তাদের পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়। অভয়ের বাবা মাও বুঝতে পেরেছে এটা পলিটিক্যাল ইস্যু, সিভিল সোসাইটি ইস্যু তো বটেই, সঙ্গে পলিটিক্যাল ইস্যু। এটা পলিটিক্যাল সোসাইটি। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারকে কাছে জবাবদিহি চাওয়া, তারা তো চাইবেই এবং চাইছেও, এভাবেই চলবে। আর আমাদের শাসক দলের তরফ থেকে আমাদের নেত্রী যাকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়েছে তাকে অদ্ভুতভাবে দেখা গেল যে তিনি যাই থাকুক, যে দলের যতটা লোকই তার জড়িত থাকুক, কিন্তু তাকে একবারও মহিলা নেত্রী হিসাবে বা মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সেই অর্থে প্রতিবাদ করতে আমরা দেখলাম না। তো কোথাও গিয়ে কি তার ব্যর্থতা প্রমাণ হতো? এটা মহিলা পুরুষের ব্যাপার না, উনি প্রশাসনিক প্রধান, উনি ওনার মতো করে হ্যান্ডেল করেছেন। কিভাবে হ্যান্ডেল করেছে মানুষ জানে। প্রশ্ন হচ্ছে যে উনি কাদের বাঁচাতে চাইছেন, এত বাঁচানোর তাগিদ কেন? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই সবটা জানা যাবে। তবে একটা ঠিক, তিনি বিষয়টা নিয়ে যাতে খুব একটা হইচই না হয়, ধামাচাপা পড়ে যায়, তার জন্য যা করণীয় তা তিনি করেছিলেন। তারপর যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটায় তিনি ভীত হয়েছিলেন, কিন্তু সিভিল সোসাইটির আন্দোলন, উনি যেখানে কোনো ভোটও ছিল না, উনি জানতেন যে এটা শেষ পর্যন্ত দানা বাঁধবে না, এবং প্রধান বিরোধী দল আন্দোলনের বৃত্তের বাইরে থাকে ওনার সুবিধা হয়েছিল। এখন প্রধান বিরোধী দল বিষয়টাকে টেক আপ করেছে, সিবিআই ডিরেক্টর দেখা করেছেন, অমিত শাহ সময় দেবেন এবং বিজেপি এই বিষয়টাকে সামনে করে নামবে। এবার দেখা যাক 26-এর বিধানসভা নির্বাচনের প্রভাব কি পড়ে। অনেক ধন্যবাদ অর্কদা, অনেক ধন্যবাদ।
আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষের কাছে এই একটা বিষয়কে কিন্তু জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম যে যেহেতু এই সমাজ নীতি রাজনীতির বাইরে নয়, সেহেতু কোনো একটা বিষয় নিয়ে অনেক দূর পর্যন্ত লড়াই করতে গেলে রাজনীতিকে প্রধান হাতিয়ার হিসেবে রাখতেই হবে সাথে। সেক্ষেত্রে ভাবতে হবে কার হাত ধরতে হবে, কার হাতের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে, সেই সিদ্ধান্ত মানুষকে নিতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রশ্ন আসছে যে চিকিৎসা ক্ষেত্রে, মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে এত দুর্নীতি, সেখানে রাজনীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। সেই প্রশ্নের উত্তর কারা দেবেন? সাধারণ মানুষ। 2026-এর নির্বাচনে কি সেই উত্তর পাওয়া যাবে? আগামীকাল হয়তো তার কিছুটা হলেও আজ পাওয়া যাবে। দেখা যাবে আগামীকাল কি হচ্ছে সেদিকে। আপাতত ওঙ্কার বাংলার এই পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।